বাঁকাচুকে আমরা আজকে আলোচনা করতে চাই এই দেশদ্রোহীরা আজ দেশবীর। নিশ্চয়ই জানেন যে যারা ৭১-এর যুদ্ধাপরাধীদের দণ্ড হয়েছিল, ফাঁসির দণ্ড হয়েছিল, উনি এখন সংসদে আছেন এবং তিনি বলছেন ২৪ না হলে তিনি সংসদে যেতে পারতেন না। জাতীয় সংসদে যখন অধিবেশনে জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন সেই দেশদ্রোহীরা বসেছিলেন নির্বিকারভাবে, তাদেরকে কেউ ডেকে ডেকেও সজাগ করতে পারেনি। অনেক কিছু দেখেছেন, নিশ্চয়ই এই নিয়ে আপনার আলোচনা শুনবো, বিশ্লেষণটা শুনবো। প্রথমত হলো যে বাংলাদেশ একটা অভিনব দেশ, এটা সবাই আমরা জানি। আমরা ৬ ঋতুর দেশ না, আমরা ৬০ ঋতুর দেশ খুব সম্ভবত। মানে প্রতি সপ্তাহে আমাদের কি বলে মনোভাব পাল্টায়। তবে দুনিয়াতে একটা উদাহরণ তৈরি করলো বাংলাদেশ। আমরা সব কিছু উদাহরণ তৈরি করেছি। আমরা শাহজির রহমান রে মন্ত্রী করে আমরা মানে স্বাধীনতার বিরুদ্ধ শক্তিকে ক্ষমতায় শীর্ষে দেখতে পেয়েছিলাম। সেটাও কে করছেন? একজন মুক্তিযোদ্ধা করছেন। ভালো, সেখান থেকে উদাহরণ শুরু। আমরা আমাদের দেশের স্বাধীনতার পরে ৩-৪টা বছর বঙ্গবন্ধু বেঁচে থাকা পর্যন্ত ইভেন সৌদি আরবে বাঙালিরা হজ করতে পারে নাই। কেন? গোলাম আজমের কারণে। মানুষ কি এটা মনে রাখে? মানুষকে একবারও মনে রাখে? মানুষ বরং গোলাম আজমের জন্য ছাতি পিটায়, অথচ হজ করতে দেয় নাই কিন্তু এই বাঙালিকে। আমরা কতটা নির্লজ্জ না! সেই বাঙালি কিন্তু গোলাম আজমকে কান্দে লয়ে ঘুরতে চায়, আর বঙ্গবন্ধুরে মাইরা ফেললে আমরা উল্লাস প্রকাশ করি। আমরা সেই বাঙালি। এই গোলাম আজম সৌদি আরবে যেন বাঙালিরা হজ বাংলাদেশের পাসপোর্টে যেন হজ না করা যায় ব্যবস্থা করছিলেন। বঙ্গবন্ধু সৌদি আরব যায় এই জিনিসটা খোলার জন্য অনুরোধ করছিলেন। কিন্তু আমরা কিন্তু বঙ্গবন্ধুকে গালি দেই, গোলাম আজমের এই দোষটার কথা একদিনও বলি না। গোলাম আজম কত দোষে দুষ্ট আমাদের বাঙালিরা সেটা কি আলোচনা করে? আমরা আলোচনা করি কি? আমরা আলোচনা করি গাজী গোলাম মোস্তফার বউ ছেলে বা শেখ কামাল ডালিমের বউ নিয়ে গেছে, ডালিম উল্টা তার বইতে লিখছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমরা কিন্তু ওইটা আলোচনা করি। আমরা আলোচনা করি শেখ কামাল ব্যাংক ডাকাতি করতে গেছে, অথচ সেইখানে উপস্থিত বিএনপির একজন মন্ত্রী আছে এখন মন্ত্রী, তিনি বলছেন, সেখানে উপস্থিত ছিলেন, তিনি বলছেন এটা সেই ঘটনা নয়। অথচ আমরা ওইটা নিয়ে আলোচনা করি। আমরা একবারও আলোচনা করি না যে মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদররা আমাদের কি পরিমাণ অত্যাচার, সেই ঘটনাগুলো কিন্তু আমরা বলি না। আমরা বলি না আব্বাস আলী খান কি করেছে, আমরা বলি না গোলাম আজম কি করেছে, আমরা বলি না মতিউর রহমান নিজামীরা কি করেছে, আমরা বলি না অন্যান্যরা যাদেরকে মানবতা বিরোধী অপরাধে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা কি করেছে, এটা আমরা বলি না। এটি আমাদের অভ্যাস। আমরা খালি আমাদের জাতীয় বীরদের দোষ ধরি আর জাতীয় বেঈমানদের প্রশংসা করি। একটা মানে কি বলে কীট জাতির মতো। আমরা একটা মাত্র জাতি পৃথিবীতে আছে যে জাতি তার যুদ্ধের, যে জাতি স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, সেই যুদ্ধের বিরোধিতাকারীকে ৩.৫ বছর পরে ৪ বছরের মাথায় প্রধানমন্ত্রী বানিয়েছে। একটা মাত্র জাতি যে তার স্বাধীনতার জনককে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে এবং সেটাকে সমর্থন জানিয়ে উল্লাস করেছে। গুটি কয়েক করছে। আমরা একটা মাত্র জাতি এই পৃথিবীতে যে জাতিটা আমাদের বীরদের সমালোচনা করি। হাসানুল্লাহ ইনুর যত দোষ আমরা খুঁজে বের করি, কিন্তু হাসানুল্লাহ ইনুর বীরত্বের কথা কোন বেটা জানে, কয়জন জানে বাংলাদেশে? আমরা একটা জাতি যে জাতি খালেদ মোশাররফের ত্রুটির কথা আলোচনা করে। খালেদ মোশাররফ যে তার স্কাল হারিয়েছে মটার ছেলে, সেটা আমরা আলোচনা করি না। যারা তার স্কাল উড়াই দিছে মটার ছেলে, তার প্রশংসা করি। আমরা এমন একটা জাতি। আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের দোষ ধরার জন্য যত বেশি প্রাণ চেষ্টা করি, যত বেশি রিসার্চ করি, আমাদের বুদ্ধিবীচিরা যত, আমাদের বদমাইশ বুদ্ধিবীচিরা যত রিসার্চ করে, তারা অতটা রিসার্চ করে যে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদের সম্পর্কে। আমরা আমাদের বীরদের কাপড় খুলে ফেলতে চাই, আমাদের জাতীয় বীরদের কাপড় খুলে ফেলতে চাই। আমরা আমাদের জাতীয় বীরদের অপমান করি, আমরা আমাদের জাতীয় বীরদের গলার মধ্যে জুতার মালা দিই। কয়টা রাজাকার আলবদরের গলার মধ্যে জুতার মালা দিছি আমরা? দেইনি। এটাই আমাদের দোষ, এটাই আমাদের দুর্ভাগ্য, আমরা এগুলো করি নেই।
আমরা একটা নৃশংস জাতি, আমরা একটা বেঈমান টাইপের জাতি, যে সহায়তা করে তার বিরুদ্ধাচরণ করি, যে সাহায্য করবে তার সমালোচনা করি। আমরা ইন্ডিয়ার সমালোচনা করি, ইন্ডিয়া সাহায্য করছে, বাংলাদেশে সব নিয়ে গেছে, কিন্তু আমরা পাকিস্তান বাহিনীর সমালোচনা করি না। পাকিস্তান বাহিনী যে এখানে আমাদের তামা করে ফেলছে, এটা সমালোচনা করি না। আমরা সমালোচনা করি কোনটা? ওইটা ইতিহাসে লিখে ওইটা দিয়া বক্তৃতা দেয় যে ইন্ডিয়ান বাহিনী বাংলাদেশে এসে সব অস্ত্রশস্ত্র নিয়ে গেছে, কিন্তু আমাদের সম্পদ ধ্বংস করে দিয়ে গেছে পাকিস্তান। আমরা কি বলি? একবার বলে আমাদের কেউ আলোচনা করে? আপনার কোনো আলোচকরা এরকম আলোচনা করে না। কিন্তু আলোচনাটা কিন্তু এটা কিন্তু ঘুরায় ফেরায় আনার চেষ্টা করে যে হ্যাঁ, মুক্তিযুদ্ধের পরে কিছু অন্যায় হয়েছে। মুক্তিযুদ্ধের পরে অন্যায় তো হবে, যে কোনো দেশে একটা বিশৃঙ্খল সিচুয়েশন হয়। আপনারা তো গত 2 বছরের সমালোচনা করতেছেন না, যে 2 বছর বাংলাদেশকে শেষ করে দিছে, ওইটাকে তো মেনে নিচ্ছেন। মুক্তিযুদ্ধের পর 3.5 বছর একটা করেন না কেন? সেই সময় কি কি কঠিন সময় ছিল। তো আমরা একটা জাতি সবসময়, বুঝছেন, স্রোতের উল্টা দিকে ঘুরি। আমরা একটা জাতি সবসময় অন্যায়টাকে সত্যি মনে করি এবং সত্যিটাকে কোশ্চেন করি। আমরা সত্যিকে কিন্তু কোশ্চেন করি। আমরা আমাদের বঙ্গবন্ধুর দোষ খুঁজি, আমরা আমাদের জাতীয় 4 নেতার দোষ খুঁজি, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের দোষ খুঁজি, আমরা আমাদের জাতীয় বীরদের কীর্তিকে কোশ্চেন করি। বাংলাদেশের একটা টেলিভিশনে একটা কি বলে, একটা 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 কি বলা, যেটাকে একটা মেয়ে, যে মেয়েটার কোনো যোগ্যতা আছে বলে মনে হয় না, সে বলছে ইয়াতে নাকি বঙ্গবন্ধু নাকি 7ই মার্চ বিক্ষোভের ডাক দিয়েছিল। ওটা কোনো অসহযোগ আন্দোলন না। সেই টেলিভিশন আবার তার কথাগুলো রাখে এবং তাকে থামায় না। কোথায় তাকে চড়ানো দরকার, মানে চড়িয়ে ওকে ওই ওই ইয়ে থেকে বের করে দেওয়া। তার সাথে বসে আবার খোশ আলাপ করতেছে আমাদের উপস্থাপক এবং আরেকজন আলোচক। মৃদু প্রতিবাদ করে, তো চড়ানো উচিত। সত্যি কথা বলতে হবে, সত্যি আচরণ করতে হবে। আমরা সেটা করি না। আমরা 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হয়েছে না, 27শে মার্চ ঘোষণা নিয়ে কিন্তু আমরা কোশ্চেন করি। আমরা এটা নিয়ে আলোচনা করতে খুব আরাম পাই, আমরা খুবই আরাম পাই। যা 26শে মার্চ ঘোষণা না 27শে মার্চ, এটা খুব আরাম পাই। 26শে মার্চ শেখ মুজিব ঘোষণা দেয় নাই, জিয়া রহমান 27 মার্চ ঘোষণা দিচ্ছে, এটা নিয়ে আলোচনা করতে আরাম পাই। আবার 26শে মার্চ কিন্তু আমরা স্বাধীনতা দিবস পালন করতে আরাম পাই। শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করিয়াছে, আমরা এটা বলতে চাই। শেখ মুজিবুর রহমান ওই দেশে আত্মসমর্পণ করেছে, জেলের মধ্যে থেকে তাকে জবাই করে কবরে পোতার জন্য। এরকম একটা জাতি, এটা নিকৃষ্ট মানে জঘন্য মানসিকতার একটা জাতি। সে জাতিতে এই কাণ্ড করবে যারা দেশদ্রোহী, যারা দেশের মানুষ খুন করেছে, যারা দেশের বুদ্ধিজীবী খুন করেছে, সেই বুদ্ধিজীবীরা এদেরকে এদের 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 মহিমা প্রচার করে, এদেরকে মাফ করে দিতে চেয়েছে। তাহলে এই পার্লামেন্টের মধ্যে, যেই পার্লামেন্টের মধ্যে আপনি দেখেন টুপিওয়ালা, দাড়িওয়ালা আর পাঞ্জাবিওয়ালার ভোটে, এখানে এই দেশদ্রোহীরা, যে দেশদ্রোহীদেরকে ফাঁসি দেওয়াটা হলো যৌক্তিক ছিল, এবং সেটা আমাদের আদালত দেশ সেটাকে পর্যন্ত তারা রেসপেক্ট করে নাই। তারা এই সংসদে দাঁড়িয়ে, যে সংসদকে তারা সার্বভৌম বলছে, সেই সংসদে তাদেরকে জাতীয় বীর বানায় দিচ্ছে। আমরা এইরকম নৃশংস জাতি। বিপুল, এই নিয়ে কথা বলা যাবে, অনেক কিছু বলা যাবে, কিন্তু এই কথা, এই একটা সত্য কথা, এই আপনার আলোচক মানে যারা দেখছেন তাদের মধ্যে একটা কথা কিন্তু আমরা কিন্তু যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে আমরা সেটা আলোচনা করি না। আমরা আলোচনা করি যেটা মিথ্যা, ওইটা। আমরা সত্যকে গ্রহণ করি না, মিথ্যাকে নিয়ে গুবলেট পাকাই। আমরা চেষ্টা করি সবাই ঠ্যাংয়ের মধ্যে ঠ্যাং লাগায় আপনার মারামারি করতে। কার সাথে? আপনার মিত্রের সাথে, যে শত্রু তার সাথে করবো না। ভারত হেল্প করেছে সেটা আমরা মনে রাখবো না। ভারত বাংলাদেশ থেকে সব চুরি করে নিয়ে গেছে, এটা আমরা বলি। অথচ পাকিস্তান আমাদের যে দামা করে দিয়েছে, আমাদের 30 লাখ লোক মারছে, আমরা সেটা কিন্তু বলছি না। ওটাকে আমরা সংক্ষিপ্ত করি 3 লাখ। এখন তো প্রধানমন্ত্রী 3 লাখে বিশ্বাস করে। আরে ভাই, 3 জন না 3 লাখ, এটা কোনো বিতর্কের ব্যাপার হইতে পারে? এটা ঐতিহাসিক আলোচনা হইতে পারে। অথচ রাষ্ট্রীয় জীবনে আপনি দেখেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ছেলেও কিন্তু বলে তারেক রহমান যেটা বলছে এটি ঠিক।
আপনি কোনো দরকার আছে এটা ঠিক 3 লাখ না 3,000 না 30,000 না 3 কোটি না কি, এটা এই তর্কটার কোনো দরকার আছে? না, সেটা আমরা তর্ক করি। দুর্ভাগ্য আমাদের, একেবারে। একটা নিকৃষ্ট জাতি, যে জাতি যারা তাদের উপর আক্রমণ করেছিল, যারা আক্রমণে সহায়তা করেছে, যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বলা হয় হত্যা করেছে, তাদেরকে আমরা জাতির বীর বানিয়েছি এই সংসদে বসে। নির্লজ্জ একটা জাতি। এবং এই সংসদের সবচেয়ে বড় কালিমা হবে এই সংসদের প্রথম দিনের এইটাই। কিন্তু এটা ভালো হয়েছে আর কি জানেন, ভবিষ্যৎ প্রজন্ম যখন রিসার্চ করবে, ভবিষ্যৎ প্রজন্ম দেখে আমরা পূর্বপুরুষরা কত বড় হারামি, কত বড় আহাম্মক, কত বড় দেশদ্রোহী, যে তারা এই দেশের দেশদ্রোহীদেরকে বীর বানিয়েছে এই সংসদে। এটা কিন্তু ভালো হয়েছে যে এই সংসদের মধ্যে রেকর্ড থাকলো, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্পর্কে মূল্যায়ন করবে যে আমরা কত বড়, মানে কত বড় নিকৃষ্ট জাতের তাদের পূর্বপুরুষরা ছিল। তারা কিন্তু এটা রিসার্চ করে বের করবে, দেশদ্রোহীদেরকে দেশবীর বানিয়েছে। একেবারে। এই আমার একটা প্রশ্ন কি, আমার দিনভর গতকাল সংসদের পর থেকে এই যে দেশদ্রোহীদের বীর বানানোর ব্যাপারে আদালতের রায়কে তারা চ্যালেঞ্জও করেছেন এর মধ্য দিয়ে, অর্থাৎ আদালত মিথ্যা তারা সত্য। কিন্তু আমার এটা কিউরিসিটি, সারা দিনভর আমি আমার আগের অনুষ্ঠানগুলোতে আমার আলোচকদের জিজ্ঞেস করেছিলাম যে মেজর হাফিজকে আসলে মুক্তিযোদ্ধা কিনা। আমার মনে একটা সংশয় ছিল, কারণ ওনার মুক্তিযুদ্ধের কীর্তি এখন আমাকে খুঁজে বের করতে হবে। ওনার মতো লোক স্পিকার হয়ে যখন প্রস্তাবটা উঠলো, উনি বললে হ্যাঁ আপনাদের সব প্রস্তাব গ্রহণ করা হলো। ভাই ওরা তো সবাই হ্যাঁ বলে ওনাকে স্পিকার বানাইছে। এটা কেন ওনার মতো মেয়ে কি করবেন আপনি? সে কি করবে ওখানে ওই 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 জায়গায় বসে? না, এই এগুলো হলো বিপুল অবিচার। একটা লোককে আপনি স্পিকার বানিয়েছেন, সে যে কারা স্পিকার বানিয়েছে পুরো সংসদ মিলা বানিয়েছে, সে ওই সংসদে কি করবে? সে তো ওখানে পদত্যাগ করতে হবে। এইটা কি সে একটা দলের ভিতর থেকে এসে নির্বাচিত হয়েছে এই জামাতের সাথে আর রাজনীতি করে টোরে, কারণ সে হঠাৎ করে সে বীর বিক্রম হয়ে যায় পদত্যাগ করে আসবে? কি করেন বিপুল এটা? তাহলে তো সে কোনোদিন ওই পার্টি করতো না। সেইটা করছে, সে কম্প্রোমাইজ তো সে করছেই। সে তো কম্প্রোমাইজ বহু আগে থেকে করে ফেলছে। তো তার কাছ থেকে এটা আশা করেন কি করে? সে তো বরং এটা করে না। এটা যদি মানে আরো স্মুথলি পাস করে তো এটা আরো ভালো ছিল, আরো 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 তার ইয়ে। কারণ কি, সে তো এটা কম্প্রোমাইজ করে ফেলছে বহু আগে, ওই দলের সাথে রাজনীতি করতেছে সে। তো কি বলেন এটা? আর এই সে যে চ্যালেঞ্জ করার কে? যখন সংসদ সব উঠা একটা প্রস্তাব দেয়, সে চ্যালেঞ্জ করতে পারে না, তো সে কি করবে বলেন তো? সংসদের নিয়মটা আপনি নিশ্চয়ই জানা আছে। এই সংসদ তার কিছু করার নেই। সংসদ থেকে সরকারি দল বা বিরোধী দল যেটা উঠাবে, যদি সংসদ সদস্যদের, ওনার কাজ হলে হ্যাঁ না ভোটে দেওয়া। উনি এই হ্যাঁ না ভোটে দিচ্ছেন, আর বেশি ওনার কিছু করার নেই, নাথিং। এখন সেটা করতে পারেন হলো, তাহলে হাফিজউদ্দিন বীর বিক্রম স্কোয়ার হইতে হবে। যেমন উনি বলতেন আমি এই প্রস্তাব পাশের আগে আমি পদত্যাগ করব। ভাই এরকম হলে তো উনি তো বঙ্গবন্ধুর পরের স্থানে ওনার জায়গা হয়ে যাবে বাংলাদেশে। ইউনিক হয়ে যেত। এরকম মানুষ কি বাংলাদেশে আছে নাকি রে ভাই? কি যে বলেন! আপনার যে চেয়ারের প্রত্যাশা সাংঘাতিক বিপুল, আপনার অনেক প্রত্যাশা। চেয়ারের লোভ বুঝেন না। তারপরে না, এই বিএনপি নির্বাচনের আগে দেখলাম এত এত মুক্তিযুদ্ধ, এই আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা খুন করেছে, নারী ধর্ষণ করেছে, তারা এখন আস্ফালন করতেছে, এদেরকে আপনি নির্বাচিত করবেন না। এইসব বক্তৃতা দেখলাম, তারা প্রমাণ বিভিন্ন জায়গায় বক্তৃতা দিলেন। কিন্তু আজকে গতকাল সংসদে একজনও মুক্তিযোদ্ধা পাওয়া গেল না যিনি বলতে পারেন যে আমি এটার বিরুদ্ধে আছি। ওনার মত তো দিতে পারতেন। যারা ওদের সাথে কম্প্রোমাইজ করে আসছে তাদের সাথে তো এইসব বিষয় কম্প্রোমাইজ আগেই হয়ে গেছে। দল থেকে দল, এখন বাংলাদেশে ফ্লোর ক্রসিং নিষিদ্ধ। দলের হুইপিং এর বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। সে যতই দাঁড়া কথা বললে তো তার সে সরকারের বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে। আমি জানি না কারা প্রস্তাবটা উঠেছে, আমি এক্স্যাক্টলি জানি না, বাট হ্যাঁ, যেটাই হোক না কেন, যখন তার হুইপিং যেটা হবে তার বিরুদ্ধে গেলে তো তার সংসদ শপথ থাকবে না। প্রস্তাব জামাত উঠেছে, তাদের নেতা। তো তাইলে উঠিয়েছিল, কিন্তু নিশ্চয়ই সরকারি দলের প্রতি হুইপিং ছিল যে তারা এটা ভোট দেবে। নিশ্চয়ই সংসদ নেতা এটার পক্ষে ভোট দিচ্ছেন না? তারেক রহমানের যে হাত তুলে ভোট দিচ্ছেন, তো ভোট যদি দিয়ে থাকেন তাহলে এটা হুইপিং ছিল। যদি হুইপিং হয়ে থাকে, কেউ যদি এটার বিরুদ্ধে কথা বলতো, তার সংসদ সদস্য থাকে না। কে ভাই এই বাংলাদেশে কে আছে এখন আপনি এরকম দেশপ্রেমিক যে আমি এই সিদ্ধান্তের বিরুদ্ধে এটা পাবেন, আমি এটা মানি না, আমি গেলাম গা? এইটা আশা করা, যেখানে কীট পতঙ্গে ভরে গেছে দেশ, সেখানে আপনি এরকম একটা সচেতন একজন এমপি আশা করবেন, এটা আশা করেন কি করে?
না, এই যে জুলাই মানে 24শে আগস্টে যেভাবে বাঙালি প্রতারণার শিকার হলো, নির্বাচনের আগে তো ধরনের ইয়ে প্রতারণা করলেন যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বইলা, আর এসে এখন মুক্তিযুদ্ধকেই ধারণ করলেন না। জাতীয় সঙ্গীতটা পর্যন্ত যখন বাজানো হয়, তখন দেখা গেল এই 71-এর শত্রুরা দিব্যি বসে আছে, কাবুলিওয়ালারা, পাগড়ি টুপি পরারা। ওরা ওদের ধর্মীয় চেতনা নিয়ে এগুলা করতেছে বা তারা বিশ্বাস করে না, এখন এগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যাবে। এদেরকে আসতে দেওয়াই তো ইয়ে হয়েছে। এদের কাছে আপনি এই আচরণ ছাড়া অন্য কি আচরণ আশা করেন? সেটাই। আপনার যদি জাতীয় সঙ্গীতের দাঁড়ানোর জন্য না দাঁড়ানোর জন্য শাস্তির বিধান থাকতো, ঠিকই দাঁড়াইতো তারা, কিন্তু যেহেতু শাস্তির বিধান নাই, দাঁড়ায় নাই। আহ, কি আলামিন, আপনি কি প্রশ্ন করেছেন রে ভাই? 2 বছরের সরকার মুস্তাক সরকার কেমন ছিল এবং মেজর ডালিম কেমন ছিল দেখতে ছিল, একটু বলুন আপনার, সেই বিষয়ে আমি জানতে চাই প্লিজ। মুস্তাক একটা বিশ্বাসঘাতক সরকার ছিল, বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতে, এটা আপনি জানেন না? বই পড়ে জেনে পড়াশোনা নেন। না, উনি পড়াশোনা করতে পারেন, অনেক পুস্তক আছে, সেগুলোতে একটু পড়াশোনা করলে হবে ভাই। কিছু পুস্তক বের করে নেন, বা যদি মনে হয় যে আপনি ইতিহাসটা সম্পর্কে জানবেন, তাহলে ওই সময়কার পত্রিকাগুলো এখন কিন্তু আপনি যেহেতু ইউটিউবে এরকম অনুষ্ঠান দেখছেন, সো আপনি ইন্টারনেটে সার্চ করলে কিন্তু যদি তখনকার সংগ্রামের নোট নামে একটা ইয়ে আছে, আপনি সংগ্রামের নোটটা বের করতে পারেন, সেখানে সব তথ্য পাবেন, কখন কি হয়েছে সব পাবেন। এবং পত্রিকাগুলোর আর্কাইভে যান, আর্কাইভ থেকে আপনি পাবেন, সব তথ্য পাবেন। একেবারে। একজন দেশদ্রোহী মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি যখন সংসদে দাঁড়িয়ে জুলাই নিয়ে কথা বলে, তখনই তা স্পষ্ট জুলাই ছিল রাজাকারের আন্দোলন। আপনি 3 মিনিটের পুরো ভিডিও কি শুনুন, সবকিছু ক্লিয়ার। আমি যতটুকু শুনেছি, উনি বলছেন জুলাই না হলে উনি মুক্তিই পাইতো না, ওনার ফাঁসি হইতো। হ্যাঁ, এই কসাই, রংপুরের কসাই হিসেবে পরিচিত একটি মাঝার। আর তারপর মেজর হাফিজ জিয়াকে বন্দি করেছিল, তাই নাকি? আচ্ছা। উসমানী দাবির বিক্রম এই ছিল। আমরা আরেকটা আলোচনা করতে চাই সাইফুল ভাই, বাংলাদেশের যদি এই আলোচনা থেকে আমরা বের হই আর কি। এইটা নিয়ে অনেক চমৎকার আপনার বিশ্লেষণ শুনলাম, আলোচনা শুনলাম। তারপরে পার্থ লিখছেন, কোথায় ছিলেন আজ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান? মুক্তিযুদ্ধে বেঁচে ভোট জিতলেন, ভোটে জিতলেন, আজ কোনো প্রতিবাদ না। এই যে সাইফুল ভাই এটার ব্যাখ্যা দিচ্ছেন, সংসদে দাঁড়িয়ে এটার বিরুদ্ধে গেলে ওনার সংসদ সদস্যপদ খারিজ হয়ে যেত, তার দল তাকে সংসদ থেকে বাদ দিত 70 অনুচ্ছেদ অনুযায়ী। সঙ্গত কারণে হয়তো তিনি বাইরে যতটা বলতে পারছেন, সংসদে এটা বলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত 70 অনুচ্ছেদ খারিজ না হচ্ছে, 70 অনুচ্ছেদ বাতিল না হচ্ছে। এবং সাইফুল ভাই, একটা আলোচনা করে শেষ করতে চাই। তেলের সংকটে আমরা আছি, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে বাংলাদেশে অকটেন পেট্রোলের কোনো সংকট নেই, কারণ অকটেন আমাদের নিজস্ব উৎপাদন হয়। আপনি জানেন যে হবিগঞ্জে যে ইয়েটা আছে, এখানে অকটেনের রিফাইনারি, রিফাইন হয় অকটেন, অয়েল থেকে অকটেন বেরোয়। আমরা উৎপাদন করি অক্টেন, অক্টেন আমরা রিফাইন করি, মানে রিফাইন, ক্রুড অয়েল থেকে আমার রিফাইন উৎপাদন করি না, মানে আমরা আমি উৎপাদন করি। উৎপাদন না, আমি রিফাইন আবার পরে আমি কারেকশন করছি, রিফাইন করি আমরা। তো আমাদেরকে ইয়ে করতে হয় না, ক্রুড অয়েল থেকে আমরা আমরা ইয়ে করতে হয় না, আমদানি করতে হয় না অকটেন, সেটা বলছি। কে বলছে? আপনার আপনার যদি ডিজেল আমদানি না করতে পারে, তাহলে আপনি অক্টেন পাবেন কোত্থেকে? অল দ্য সেম, আচ্ছা। একই কথা তো। আপনি যদি ডিজেল আমদানি বিভিন্ন পদের ডিজেল আছে, কোনটা থেকে অকটেন হচ্ছে, কোনটা থেকে পেট্রোল হচ্ছে, এটা হচ্ছে, যেটা আমি জানি না, সব টেকনিক্যাল সায়েন্টিফিক, এটা আপনি এখানে যদি সরবানি থাকেন উনি ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি ডিজেলটাই আনতে না পারেন, তাহলে আপনি অকটেন কোত্থেকে উৎপাদন করবেন? আপনি কোত্থেকে রিফাইন করে পেট্রোল বানাবেন? আপনি কোত্থেকে পারবেন? অকটেন তো ইয়া থেকে কেনা, খনি থেকে সরাসরি অকটেন মানে উৎপাদন হয় না। অকটেন ক্রুড অয়েল উৎপাদন হয়, ডিজেল উৎপাদন না হয়, এটাকে ক্রুড অয়েল বলে। হ্যাঁ, অপরিশোধিত তেল হতে, সেখান থেকে ডিজেল হয়, অমুক হয় তমুক হয়। তা আপনি এইটা মানে মূল জিনিসটাই যদি আপনি না আনতে পারেন, তাহলে তো আপনি বিপদে পড়বেন। আপনি অকটেনের যেমন সংকট হবে বাংলাদেশে, পেট্রোলেরও সংকট হবে, ডিজেলেরও সংকট হবে। কিন্তু ডিজেলের সংকটটা বেশি হবে, কারণ ডিজেল ব্যবহার হয় বেশি, পেট্রোল এবং অকটেন কম ব্যবহার হয়। এই কারণে আপনি বলতে পারেন যে, কিন্তু আপনার ডিজেল যদি না আসে, তাহলে আপনি কোথা থেকে অকটেন পাবেন আর কোথা থেকে ডিজেল পাবেন? আমি যদিও অয়েল এক্সপার্ট না, অয়েল এক্সপার্ট যদি কেউ থাকেন, তারা ইয়ে করতে পারেন, ব্যাখ্যা করে দিতে পারেন। কারণ আপনার ক্রুড অয়েল ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। অপরিশোধিত তেলটাই পরিশোধিত তেল হয়, সেখান থেকে ডিজেল হয়, সেখান থেকে পেট্রোল হয়, সেখান থেকে অকটেন হয়, সেখান থেকে কেরোসিন হয়, অনেক কিছু হয়।
ওকে, ডান। তাহলে ব্যবসায়ীরা যে কেন বলতেছেন অকটেনের কোনো সংকট নাই, যদি ডিজেলই আমদানি না হয়, ক্রুড অয়েল যদি আমদানি না হয়, তাহলে সংকট তো হবেই। কিন্তু যে ইন্টারন্যাশনাল যার মতো করে, ওই যে আমার মতো বেকুব আছে না, আমি তো বেকুবটাও তো আমি অনেক কিছু বুঝি না, তারা এটা বুঝাইতেছে, কিন্তু আমি বেকুবটা এটুকু বুঝি, যদি মূল জিনিস আপনি সে ধরেন, আপনি ভাই যদি পেঁপে না কিনে আনেন, তাহলে পেঁপের তরকারিটা হবে কোথেকে কোন দিকে? আবার পেঁপে যদি কিনে না আনতে পারেন, পেঁপের তরকারি আপনি কই মাছ দিয়ে রান্না করবেন না শিং মাছ দিয়ে রান্না করবেন, কোন মাছ দিয়ে রান্না করবেন, এটা কেমনে করবেন কোন? বা আপনি এই রোগীর জন্য এই পথ্য হিসাবে পেঁপে তরকারি রান্না করবেন কোনটা? এটা তো বিভিন্ন, আগে তো পেঁপেটা আনতে হবে রে ভাই আপনার দোকান থেকে, অথবা আপনার একটা গাছ থাকতে হবে যে গাছ থেকে পেঁপে পাড়তে পারবেন, কিন্তু আমাদের কাছে তো তেলের গাছ নাই রে ভাই। তেলের গাছ আবার তেলের খনিটা তো আমাদের কাছে নাই। সো আমরা এটা যে বলে যে এটার সংকট হবে না, ওইটার সংকট হবে না, পেট্রোলের ব্যবহার কম, অকটেনের ব্যবহার কম, সো এগুলো সংকট হইতে সময় লাগবে। যে ডিজেলের যেটা হবে, ডিজেল সব জায়গায় ব্যবহৃত হয়, আপনি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ব্যবহার হয়, কৃষিখাতে ব্যবহার হচ্ছে, আপনি সব কিছুতে, আপনি পোলট্রিতে ব্যবহার হচ্ছে, সব জায়গায় ডিজেল লাগবে আপনার। তো আপনার ওইটা লাগবেই। So, যারা এরকম আহাম্মকের মতো কথা বলে, এটা হলো আমার মতো আহাম্মক, যারা বুঝি না আর কি কোনটা পেট্রোল, কোনটা অকটেন, কোনটা ডিজেল, কোনটা অপরিশোধিত তেল, কোনটা পরিশোধিত তেল, এটা আমরা বুঝি না যারা, তারা। একদম। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা কিন্তু এখন আমেরিকার অনুমতি ছাড়া ক্রুড অয়েলও আনতে পারবো না, কোনো কিছু আনতে পারবো না। আপনি খেয়াল সেটা করেছেন? আসলে এখন পর্যন্ত এটা অপপ্রচার বলে মনে হয়, এখন কেন? পর্যন্ত তো না, আমি না, শুনি উনার নাই যে। না, না, উনার বক্তব্য স্পষ্ট টিভি চ্যানেলগুলোতে আসছে, যে উনি কার বলছেন বক্তব্য? যে আমেরিকা, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী ব্যান ক্রিস্টেনের সাথে বৈঠক শেষে তার সাংবাদিকরা প্রশ্ন করে, তারা বলছেন যে আমরা আনতে চাই রাশিয়া থেকে তেলের জন্য আমেরিকার ছাড়পত্রটার দরকার। ছাড়পত্র মিন্স অনুমতির দরকার। এইটা তো আমেরিকার না, 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 এইটা যেটা বলছে আমি জানি না এটা উনি কিভাবে বুঝছেন। আমি আপনাকে বলি, যেহেতু রাশিয়ার তেলের উপরে নিষেধাজ্ঞা হুম, আমেরিকার, হুম, যেহেতু আপনি আমেরিকার সাথে এনডিএ চুক্তি করছেন, হুম, সে সেই অনুসারে, এনডিএ চুক্তি অনুসারে আমেরিকার ফরেন পলিসি হলো আপনার ফরেন পলিসি। আমেরিকা যার উপরে নিষেধাজ্ঞা দিবে, আপনি তার সাথে ব্যবসা বাণিজ্য চলতে করতে পারবেন পারবেন না। না, মানে যেসব সেক্টরে নিষেধাজ্ঞা দেবে সেগুলো করতে পারবেন না। এখন আমেরিকা তার রাশিয়ার তেলের উপরে নিষেধাজ্ঞা দেওয়া ছিল, যে কারণে আপনি রাশিয়া থেকে তেল আমদানি করতে গেলে আপনাকে, আপনার উপরেও একই রকম প্রযোজ্য, যেহেতু আপনি এনডিএটা সাইন করেছেন। তো সেই অনুসারে এখন পারমিশন তো অ্যাজ এ হোলই তো পারমিশন পেয়ে যাচ্ছে, কারণ ভারত তো পারমিশন পেয়েছে। ভারতের জন্য রাশিয়ার তেল আছে বোধহয় 10 লাখ মেট্রিক টনের মতো বোধহয় অলরেডি রওনা দিয়ে দিছে, এরকম কিছু একটা শুনলাম। আমি শুনেছি, আমি একজাক্টলি কোন একটা স্টেশনের ইয়েতে, টেলিভিশনে শুনতেছিলাম। সো এটা পারমিশন নেওয়া বলতে ওইটাই, কারণ আপনি তো অলরেডি, আপনি তো ইয়েতে শৃঙ্খলাবদ্ধ, শৃঙ্খল খুলতে হলে তো তালা মারা থাকে, তালা, চাবি দিয়ে তো তালাটা খুলতে হবে। সবই তো তো সেই আরেকজনের চাবিটা কাছে। তো লাগবে, তো চাবি তো আরেকজনের কাছে, সে চাবি খুলে দিলে আপনি আনতে পারবেন। তাইলে তো আমরা চাবির মধ্যে বন্দী হয়ে গেলাম। এই চাবি থেকে বের হওয়া কত সহজ না, পরিষ্কার এটা বোঝা যাচ্ছে। এবং আলামিন আলামিন স্যার, আপনি যে আগের, যে আপনি বলছেন আগেরগুলা পড়ি নাই, এখন পড়লাম, কিন্তু পড়ার পরে আমার কাছে তো আমি কিছু ঠিক বুঝতে পারতেছি না। আপনার প্রশ্নের উত্তর তো দিয়েছি, তাই না? আচ্ছা, এরপরে আপনি, আমি বুঝি নাই আপনার, সবগুলা পড়তে হবে আবার ভালো করে। যদি এত, আপনি ইসরায়েলের কথা লিখছেন, ইরানের কথা লিখছেন, এরপরে আইসা জিয়াউর রহমানের কথা লিখছেন, চার নেতার কথা লিখছেন, বঙ্গবন্ধুর কথা লিখছেন, হ্যাঁ, আর সব শেষে সেই প্রশ্ন করছেন, এটার তো উত্তর দিলাম। অনেক কথা। তারপরে মেজর হাফিজের আসনে 2001 সালে সংখ্যালঘু নারীকে উলঙ্গ করে হাঁটিয়েছিল, মৃণাল ঢালী লিখছেন। মিলে জুলে বিএনপি জামাত দেশ চালাবে এটা বলে আসছে, নির্বাচন থেকে শুরু করে যা দেখছি সবই ওদের পরিকল্পিত, অতএব এভাবেই চলবে। আর ইফতেকার লেখছেন, বিপুল ভাই, সাইফুল আমিন ভাই কিছু মনে করবেন না, একটা খারাপ কথা বলবো। এই দেশে অনেক অসভ্যের ধমনীয় শিরায় পাকিস্তানের জেনারেলদের রক্ত প্রবাহিত হয়, একেবারে একটু, এটা খারাপ কথা কিছু না। বাকি অংশ আর নাই বললাম। এটা একেবারে একটু। এবং খন্দকার মুস্তাকের তিলপাড়ার বাড়িতে এখনো মানুষ থুতু ফেলে, তার মানে মানুষ ঘৃণা করে, এটা তো এখনো ঘৃণা আছে মানুষের মধ্যে। এটা পরিষ্কার, ইফতেকার লিখছেন। অ্যান্ড আপনারা কি আমার আগের কমেন্টগুলো পড়েছেন? সম্পূর্ণভাবে যদি পড়ে থাকেন তো সেক্ষেত্রে বুঝতে পারবেন আমি বিষয়ে জানি কিনা। ওকে ভাই, আমি পড়ছি কিন্তু আমি বুঝতে পারি নাই। আচ্ছা, বাংলাদেশে একদম তেলের পাম্পগুলোতে তেল বিক্রি করা বন্ধ করে দিয়েছে। আমি আজকে বিশেষ কারণে বের হয়েছিলাম, 2টি স্থানে থামলাম, কিন্তু
কেউ তেল দিল না, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সর্বোচ্চ তেলের অভাব পড়েছে। আর কোনো মিথ্যাবাদী বলল তেলের অভাব নাই। আমি অবশ্যই এটা চোখে পড়ে নাই, আমি লাইন দেখতেছি পেট্রোল পাম্পগুলোতে, কোথাও কোথাও হয়তো তেল না থাকতে পারে। সাইফুল ভাই, আমাদের গ্যাস রিফাইন করে অকটেন পেট্রোল হয়, কিনতে হয় না। বখতিয়ার মুন্না লিখছেন আমাদের গ্যাস রিফাইন আমি করে। আমি আম- আমি এক্স্যাক্টলি জানি না, যে কারণে আমি বলছি এক্সপার্টরা বলতে পারবে। তবে হ্যাঁ, পেট্রোল আর অকটেন যদি বাংলাদেশের গ্যাস ফিল্ড থেকে হয়, আমি এটা জানি সাজি বাজারের যে গ্যাস ফিল্ড আমাদের সিলেট হবিগঞ্জের, ওইখানে যে গ্যাস থেকে তারা কিছু রিফাইন উৎপাদন হতে পারে সেটা, কিন্তু আমি কিছু জানি না যে উৎপাদন হয়। এটা কিছু আমি উৎপাদন আমি আমি বলতে জানি যে হুম, আমি এটা জানি না যে আপনার পেট্রোল, ডিজেল, এইগুলো তো একটা সোর্স থেকে আসার কথা। আমি জানি না এক্স্যাক্টলি, আচ্ছা আপনার যাক যারা আমরা, বিশেষজ্ঞ তারা বলতে পারে। তবে তবে যদি তাই হয়ে থাকে, বাংলাদেশ তো স্বয়ংসম্পূর্ণ একটা দেশ, সাংঘাতিক ব্যাপার, এটা তো হয়ে যায়। আমি জানি না এক্স্যাক্টলি, আচ্ছা, আর মইন যেটা লিখছেন জানি না ক্রুড অয়েল। এটা। ওকে, ডান। আর মইন লিখছেন ক্রুড অয়েল রিফাইন করে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল, ন্যাফথা, কেরোসিন সহ অনেক পেট্রোলিয়াম পণ্য উৎপন্ন হয় ক্রুড অয়েল রিফাইন করে একেবারেই। কিন্তু ব্যবসায়ীরা এই সংবাদ সম্মেলন করে গতকালকে বিকেলেও দুপুরে বলছেন তারা। এই জন্য আমাকে প্রসঙ্গটা আমি তুললাম আগে। সাইফুল আমিন স্যার ও কখতে একটা ছোট্ট অনুষ্ঠান করবেন, ইতিহাস খন্দকার মুস্তাকদের মতো চরিত্রদের বর্ণনা করে, তাহলে আমাদের মতো তরুণ প্রজন্ম সহজেই অনেক কিছু বুঝতে পারবে। আপনার কাছে এই আবেদন করেছেন, পারতো, আপনি চাইলে এটা লিখে রাখতে পারেন ভাই। খন্দকার মুস্তাককে নিয়ে একটা, এই চরিত্র নিয়ে, এই ধরনের চরিত্র নিয়ে কখতে দারুণ আইডিয়া, আমার ভালো লাগছে। সাইফুল ভাই, মুক্তিযুদ্ধ এবং বর্তমান বাংলাদেশের জন্য আওয়ামী লীগ দায়ী কম নয়। আওয়ামী লীগ অনেক সময় পেয়েছিল, অ্যাবসুলেটলি অনেক সময় পেয়েছিল, কিন্তু এরা তো আওয়ামী লীগের ডানে বায়ে ফুলে ফেঁপে বড় হয়েছে, এটাও তো স্বীকার করার উপায় নেই। এই দেখেন, এই যে এখন আবার পার্থ বলতেছেন পেট্রোল, ডিজেল, অকটেল ক্রুড অয়েল থেকে। আমি তো জানি ক্রুড অয়েল হ্যাঁ, থেকে হয় সেটা এখন। সেটা তো ইয়াও লিখছেন, আর মইনও আমাদের লিখছেন। কিছু আমাদের কিছু তেল গ্যাস ফিল্ড থেকে হইতে পারে, গ্যাস ফিল্ড থেকে তেল তো আসে, কিন্তু সেটা কি রকম, কি এটা কি অকটেন আসে না, এগুলো আমি জানি না। না, আমি জানতাম আর কি, আমি হবিগঞ্জেরটা জানতাম, যেহেতু ওই অঞ্চলে আমার বাড়ি, এই জন্য হবিগঞ্জটা জানতাম। তারা ইয়ে থেকে রিফাইন করে অকটেন তৈরি করে। তো কত পার্সেন্ট এটা, কত, এটা আমি জানি না কত পার্সেন্ট, এটা চাহিদা পূরণ করে কিনা সেটা অবশ্য জানি না। তারেক জিয়ার অপকর্মের কি বিচার কোনোদিন কেউ করতে পারবে কিনা? সাইফুদ্দিন, এটা তো এখন কেমনে করা যাবে? দি হিন্দু টাইমসে এসেছে, রাশিয়া থেকে 15 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তৈল অলরেডি ভারতের পথে আসছে। কেমএসডিকে ভারত তো আনতেছে। ওকে, সবাইকে শুভরাত জানিয়ে শেষ করতে চাই আজকে অনুষ্ঠান, অনেক লম্বা হয়ে গেছে। এবং যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, বিপুল ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যথারীতি আগামীকাল আসবো সব অনুষ্ঠানে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আর ওই অনুরোধটুকু, সাহায্য করুন আপনার প্রতিবেশীকে, কোনো জঙ্গি উৎপাদনের কারখানায় নয়। নিশ্চিত করে আপনার প্রতিবেশী নিশ্চয়ই আপনার জন্য দোয়া করবে, প্রার্থনা করবে, আপনাকে স্মরণ করবে কৃতজ্ঞতার সাথে। শুভরাত্রি। সবাইকে শুভেচ্ছা। যে একটা একটা আপডেট দিয়ে, আমার কখতে আজকে যে এপিসোডটা করার কথা ছিল, আমি হঠাৎ করে আসাদ নূরের প্রোগ্রামে যেতে হওয়ার কারণে আমি প্রোগ্রামটা করতে পারিনি। তো সেটা আমি 4টার সময় করব। এটা করব হলো একটা সাবজেক্টে, সেটা হলো আহ, ইয়ে নিয়ে, আহ, গোলপাতা নিয়ে। যে গোলপাতা নিয়ে কি হচ্ছে, গোলপাতা যে আমাদের একটা সম্পদ। রক্তের বিনিময়ে আয়, রক্তের বিনিময়ে মানে এটা ব্লাড মানি বলে, হ্যাঁ, যে রক্ত দিয়ে আয়। এইটা নিয়ে আমি আপনাদেরকে একটা দেখাবো যে বাংলাদেশে সরকার বা আমরা আমাদের জানের বিনিময়ে, মানে প্রাণের বিনিময়ে, একদম ইয়ের বিনিময়ে আমরা কি আয় করি বা কেন করি, আমরা কি বিকল্প কিছু ভাবি কিনা, এই নিয়ে আমি কথা বলবো। যদিও আমার সাবজেক্টগুলো খুব সাধারণ মানের, তারপর আমি চেষ্টা করি এটার ভেতরের ইয়েটা বের করে আনার জন্য। গোলপাতা নিয়ে আমি করব 4টার সময়, যদি আপনার সুযোগ থাকে। আমি জানি যে এটা অনেক ভোর রাত, আপনার সুযোগ হবে না, তারপর পরবর্তীতে একটু দেখেন। তবে আমি সরি যে আজকে আমি যে টাইমে করতে চেষ্টা করি 9টা থেকে 11টার মধ্যে, আজকে আমার প্রোগ্রাম থাকে, আমি করতে পারি না। যথারীতি ভালো থাকবেন। আর হলো কি বলে, ইউনুস গংদেরকে, যেটা আমি বারবার বলি, ইউনুস এবং তার গংদের যেখানে পাবেন হ্যাকলিং করবেন, নাজেহাল করবেন, প্রশ্নবাণে জর্জরিত করবেন, এবং ইউনুসের এবং গ্রামীণের সকল প্রোডাক্ট বর্জন করবেন। অনেক ধন্যবাদ।
শুভরাত্রি। এবং যাওয়ার আগে যথারীতি বিপুল ফেসবুক পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ আ ক খ সেটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সেটি আরো দ্রুত গতিতে সাবস্ক্রাইবার বাড়বে সেই প্রত্যাশা আপনাদের কাছে, বেশি বেশি করে দেখবেন। শুভরাত্রি।